ইটস ওকে। ওর মনের কথা বুঝতে পেরেই যেন কানের কাছে ফিসফিস করলো একটা কণ্ঠ। তোমার যদি মনে না চায় আমরা আর এই খেলাটা খেলবো না। ঘুরলো অ্যানি। ওর পাশে বসে আছে অ্যামি, মাথাটা একদিকে কাত করে রাখা, তেরছা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, ঠোঁটে সেই অদ্ভুত মুখ টেপা হাসি। আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ। স্টোরি লেনে আমাদের আজকের উপস্থাপনা রিভেঞ্জ অফ দ্য ইভিল ডটার। এই গল্পের লেখিকা সামান্থা লি এবং এই বইটি বাংলায় অনুবাদ করেছেন অনিশ দাস অপু। তো শুরু করছি আমাদের আজকের গল্প রিভেঞ্জ অফ দ্য ইভিল ডটার। অ্যানি ছুটল। এমির বাবার পাশ কাটিয়ে এক ছুটে চলে এলো রাস্তায়। ভুলে গেল চাদর আর বিস্কিটের কথা, ভুলে গেল দিগিদিগ। শুধু মনে একটাই চিন্তা, যত দ্রুত সম্ভব বিলি উইলিয়ামসের কাছ থেকে পালাতে হবে। যান বাজি রেখে দৌড়াচ্ছে অ্যানি। ছুটতে ছুটতে প্রচন্ড হাঁপ ধরে গেল, দমের অভাবে বুক জ্বলছে আগুনের মতো। অবশেষে ক্ষান্ত দিল ও। একটা গাছের হেলান দিয়ে হাঁপাতে লাগলো। শরীর ভাঁজ হয়ে মুখে হা করে নিঃশ্বাস নিচ্ছে। ওর পা যেন নরম কাদা, শরীরের ওজন আর বইতে পারছে না। বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে বলতে। চারপাশে তাকালো, কোথায় চলে এসেছে বোঝার চেষ্টা করছে। সবকিছু অচেনা ঠেকছে। ও রাস্তা হারিয়ে ফেলেছে। হঠাৎ পায়ের শব্দ শুনতে পেল অ্যানি। রাস্তার মাথা থেকে আসছে। একটা শরীর দেখতে পেল ও ক্ষণিকের জন্য। একটা ল্যাম্পপোস্টের আড়াল থেকে সাত করে বেরিয়ে পাশের একটি গাছের ছায়ায় চলে গেল। কে ওখানে? কাপা গলায় জিজ্ঞেস করলো অ্যানি। জবাব দিল না কেউ। দীর্ঘস্থায়ী হলো নীরবতা। অ্যানির স্নায়ুতে প্রচন্ড চাপ সৃষ্টি করছে। ও সবে ভাবতে শুরু করেছে যা দেখছে ভুল দেখছে। ঠিক তখন ঢিলা একটা আলখেল্লা পড়া একটি মূর্তি এসে দাঁড়ালো রাস্তায়। নিঃশ্বাস আটকে গেল অ্যানির। ড্রাকুলা! ঘুরলো অ্যানি, দৌড় দেবে। প্রস্তর মূর্তি দেখে থেমে গেল, দেখে রাস্তার অপর মাথায় দাঁড়ায়ে আছে ড্রাকুলার আরেকটি প্রতিমূর্তি। ওকে ওরা ঘিরে ফেলেছে। তবে এবারে ভয় পাওয়ার বদলে স্বস্তি বোধ করলো অ্যানি। ওকে আসলে কোনো ভ্যাম্পায়ার ধাওয়া করেনি, ওরা সেই মহাপাজি যমজ ভাই। দাঁড়াও দাঁড়াও, কি যেন ভাবছিল। অ্যামির অপার্থিব কণ্ঠ ওর মাথায় ভেসে বেড়াচ্ছে। ওদের ধারে কাছেও যেও না, ওরা খুব খারাপ। নড়ে উঠল দুই ড্রাকুলা। মন্থর গতিতে এগিয়ে আসতে লাগলো ওর দিকে। ওদেরকে এগিয়ে আসতে দেখে বিদ্যুৎ খেলে গেল অ্যানির শরীরে। সেই হাতের ধারের বাগানটির রাস্তা ধরে দৌড় দিল। একটা বাড়ি চোখে পড়লো ওর। ওই বাড়ির দরজায় দমাদম কিল মারতে লাগলো। সে সঙ্গে চিৎকার করছে দরজা খুলে দিয়ে ওকে ভেতরে ঢুকতে দেওয়ার জন্য। অ্যানির বরাত মন্দ যে বাড়িতে ও ঢুকতে চাইছিল সেটা ডাক্তার ব্রাউনের বাসা, যিনি মাত্র 10 মিনিট আগে দরজা টরজা বন্ধ করে বেরিয়ে গেছেন অ্যানির গ্রানের পার্টিতে। যখন বুঝতে পারলো অ্যানি কেউ তার কাতর আরতিতে কান দেবে না, সে বাড়ির কিনারা ঘেঁষে এগোলো। এদিকে অনেকগুলো কার্ডবোর্ডের বাক্স পড়ে আছে। বাক্স সরিয়ে অন্ধের মতো হাতড়ে পেছনের বাগানে চলে এলো। বাগানটিকে বিভক্ত করে রেখেছে একটি বেড়া, বেড়ার ওপাশে আরেকটি বাগান, তারপর আরো একটি। যমজ ভাইরা ওর পেছন পেছন দৌড়ে আসছে টের পেল অ্যানি। ওদের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। ভয়ে ওর পায়ে যেন পাখা গজালো। সে বাগান ধরে ছুট দিল।
কুমড়োর ফ্লাওয়ার বেড মারিয়ে ও ছুটছে। অবশেষে একটা ঝোপ পেরুতে রাস্তায় এসে পড়ল অ্যানি এবং দৌড়ে রাস্তা পার হতে গিয়ে আরেকটু হলেই এক মোটর সাইকেল চালকের নিচে বাহনের নিচে চাপা পড়তে যাচ্ছিল। সশব্দে ব্রেক কষল চালক। শীতল নীল চোখে দেখলো ছুটে যাওয়া অ্যানিকে। অ্যানির পিছু নিয়ে আসছিল দুই যমজ। মোটর সাইকেলওয়ালার চোখে পড়ার আগেই ওরা তাকে দেখে ফেলল। সঙ্গে সঙ্গে ছোটার গতি হ্রাস পেল দুই ভাইয়ের। প্রথমে জগিং এর মতো করে দৌড়াতে লাগলো, তারপর হাঁটতে শুরু করলো, যেন দুই নিষ্পাপ ভ্যাম্পায়ার ঘুরতে বেরিয়েছে। নিজেদেরকে ছাড়া দুনিয়াদারের অন্য কিছু চেনে না। বাইক চালক তাদের দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করে মোটরসাইকেলকে নিয়ে ফিরে চলল খাবারের দোকানটিতে। অ্যানি এদিকে ছুটতে ছুটতে ম্যাকডোনাল্ডের পাশের গলিতে ঢুকে পড়েছে। আবর্জনা রাখার একটা ড্রামের আড়ালে গুটিসুটি মেরে বসলো। ঠান্ডা মস্তিষ্কে চিন্তা করা দরকার। মূল রাস্তায় অ্যামির বাবা ওর ওপর হামলা নাও চালাতে পারে। তবু কোনো ঝুঁকি নিতে চায় না অ্যানি। পকেটে পয়সা থাকলে কোনো রেস্টুরেন্টে ঢুকে গ্র্যান্ডমাকে ফোন করে বলতো নাথান যেন ওকে এসে নিয়ে যায়, কিন্তু ওর কাছে কোনো টাকা নেই। তাছাড়া ওর জামা কাপড় ছিঁড়ে গেছে, গায়ে ময়লা লেগেছে। এমন চেহারা নিয়ে রেস্টুরেন্টে ঢুকলে লোকে কি বলবে? ওকে হয়তো ঢুকতেই দেবে না। করণীয় একটাই, থানায় যাওয়া। আর এই কাজটাই করতে ইচ্ছে করছে না ওর, কারণ থানায় গিয়ে যদি বলে ও হারিয়ে গেছে, খুবই হাসির শোনাবে কথাটা। কিন্তু এছাড়া তো উপায়ও নেই। তাহলে পুলিশ ওকে নিরাপদে পৌঁছে দেবে। সিদ্ধান্ত নিয়ে ফেললো অ্যানি। ও সিধে হলো, বেরিয়ে এলো গলি থেকে এবং সোজা গিয়ে পড়লো ড্রাকুলা ভ্রাতুদয়ের কবলে। ঘড়ি দেখলো শেরিফ, প্রায় 10টা বাজে। আর ঘন্টা কয়েক বাদে সে মেবেলিনের সঙ্গে ড্রিঙ্ক করবে। সত্যিকারের মদ্যপান। কফি খেতে খেতে জিভ তেতো হয়ে গেল। পেটে হাত বুলালো সে। হজমেও কেমন গোলমাল করছে। আর কয়েক ঘন্টা পর সে রিল্যাক্সড হবে। আগামী আরেকটা বছরের জন্য নিশ্চিন্ত। এই মুহূর্তে সে ভাবছে সবকিছু ঠিকঠাক আছে, এমন সময় কিনা বাইকওয়ালা উদয় হলো। মেবেলিন তাকে ফোন করেছিল। বলছে ঘন্টাখানেক আগে সে নাকি বাইকওয়ালাকে দেখেছে, কিন্তু গত 1 ঘন্টায় কোনো মোটর সাইকেল আরোহীকে চোখে পড়েনি শেরিফের। গেল কোথায় লোকটা? এভাবে স্রেফ গায়েব হয়ে যেতে পারে না নিশ্চয়ই। নাকি সত্যি অদৃশ্য হয়ে গেছে? আর অ্যানিই বা কোথায়? শেরিফ কোনোভাবেই চায় না সেই ভয়ঙ্কর রাতের পুনরাবৃত্তি হোক। তার গালের শুকনো ক্ষতটা চুলকাতে শুরু করলো। কাটা জায়গাটা সে খচখচ করে চুলকাতে শুরু করলো। গলির পেছনে তাকালো অ্যানি। পালাবার রাস্তা খুঁজছে। নেই, এটা একটা কানা গলি। ফাঁদে পড়েছে ও। শয়তানের চেহারা নিয়ে দুই যমজ ভাই ঘিরে ফেললো অ্যানিকে। ওকে তাড়িয়ে নিয়ে যেতে লাগলো অন্ধকারের দিকে। তোমার গ্র্যানি জানেন তুমি যে রাস্তায় বেরিয়েছ? জিজ্ঞেস করলো 1 নম্বর ড্রাকুলা। ভৈতিক হেসে সুচালো দাঁত দেখিয়ে দিল। তাতে তোমার কি? বলল অ্যানি। ঝগড়া করো না, বলল ড্রাকুলা 2। আমরা শুধু বন্ধু হতে চাইছি। এসো পরিচিত হই, বলল ড্রাকুলা 1। আমি জো। আলখাল্লাটির একটি আস্তির নাটকীয় ভঙ্গিতে বুকের উপর ঘুরিয়ে এনে কুর্নিশ করল। আর আমি জ্যাকি, বলল নাম্বার 2 থাবা মারলো অ্যানিকে লক্ষ্য করে। চট করে একপাশে সরে গেল অ্যানি। আমাকে তোমরা ছোবে না, বলল। শুনেছি তোমরা মানুষ ভালো নও। বদনামটা কে করলো শুনি? শক্ত হাত দিয়ে অ্যানির গায়ে একটা খোঁচা মারল জো। আবর্জনার ক্যান্টির সঙ্গে বাড়ি খেলো অ্যানি। কিছুক্ষণ আগে এখানেই লুকিয়েছিল সে। একটা হাত শরীরের পেছনে নিয়ে গেল। ক্যানের ঢাকনার নিচে অস্ত্র জাতীয় কিছু খুঁজছে। ধারালো কোনা সহ কোনো পাত্র, ভাঙা কোনো বোতল, এরকম কিছু একটা পেলেই হলো। তাহলে ওটা দিয়ে ওদেরকে ভয় দেখিয়ে পালাতে পারবে অ্যানি। কিন্তু হাতে কিছুই ঠেকলো না। অ্যামি উইলিয়ামস বলেছে, বলল অ্যানি। চোখের কোনা দিয়ে জ্যাকির বাম পায়ের কাছে একটা আধলা ইট চোখে পড়ল। পরস্পর মুখ চাওয়াচাই করলো যমজ ভাইয়েরা। তারপর তাকালো অ্যানির দিকে। ওদের চাউনির ধরন মোটেই পছন্দ হলো না অ্যানি। কবে এই কথা বলেছে?
জিজ্ঞেস করলো জো। কিছুক্ষণ আগে। মিথ্যুক? এক কদম সামনে বাড়লো জ্যাকি। এমন জোরে চেপে ধরলো অ্যানির কবজি, রীতিমতো ব্যথা পেল মেয়েটা। ছাড়ো আমাকে, গুঙ্গিয়ে উঠল। লাগছে। মিথ্যুক? পুনরাবৃত্তি করলো জ্যাকি। হাতটা মুচড়ে অ্যানির পিঠের কাছে নিয়ে এলো। ছাড়ো বলছি। ধস্তাধস্তি করছে অ্যানি। না ছাড়লে আমি কিন্তু চেঁচাবো, তখন তোমাদের কপালে ভোগান্তি আছে। কফিন সাদা মুখটা অ্যানির মুখের কাছে নিয়ে এলো জো। ওর নিঃশ্বাসে দুর্গন্ধ। মিথ্যাবাদী, মিথ্যাবাদী, তুই কবু ছাড়া পাবি না, সুর করে বলল সে। আমি মিথ্যা বলছি না, বলল অ্যানি। ও বলেছে তোমরা খুব খারাপ, বলেছে তোমরা বড়দেরকেও নাকি মানো না, তাদেরকেও বোকা বানাও। ও ঠিকই বলেছে, তোমরা খুবই বাজি। আমাদেরকে বোকা ভেবেছ না? দাঁত মুখ খিচালো জ্যাকি। মিথ্যাবাদী মোটি কোথাকার। খবরদার, আমাকে মিথ্যাবাদী মোটি বলবে না। 100 বার বলবো, কারণ অ্যামি উইলিয়ামস এখানে আর থাকে না, বলল জো। গত বছর এই সময় ও অদৃশ্য হয়ে গিয়েছিল, বলল তার ভাই। নিখোঁজ, বলল জো। সবার ধারণা সে মারা গেছে, হিসিয়ে উঠল জ্যাকি। আমার আর কিছু ভাল লাগছে না। হাত ছুটতে ছুটতে কিচেনে ঢুকলেন মার্থা জনস্টন। 2 ঘন্টা হয়ে গেল, অথচ এখনো মেয়েটার কোনো খোঁজ নেই। শেরিফকে আবার ফোন করব। উচিত হবে না মার্থা। মিসেস জনস্টনের একটা হাত ধরল নাথান। কোনো খবর থাকলে উনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। তাহলে আমি নিজেই বাইরে গিয়ে ওকে খুঁজবো, এখানে বোকার মতো আর বসে থাকবো না। কিন্তু তোমার অতিথিরা যে আসতে শুরু করেছেন, বলল নাথান। ওদেরকে তুমি ব্যস্ত রাখো, ওরা টেরও পাবে না আমি বাসায় নেই। তিনি হন হন করে ঢুকলেন হলওয়েতে। কাছের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা গ্রেট কোটটি খুলে নিতে মাত্র হাত বাড়িয়েছেন, ডোরবেলের তীক্ষ্ণ চিৎকারে চমকে গেলেন। আমরা কি একটু তাড়াতাড়ি এসে পড়লাম, বললেন মরিন গ্র্যাডি। চোখের মনি 2 পুত্রধনের মতো রোগা তিনি নন, বরং মোটাসোটা এবং ফর্সা। এক জার আচার নিয়ে এসেছেন মহিলা, জারটা বাড়িয়ে দিলেন নানির দিকে। মিসেস গ্র্যাডির পেছনে দাঁড়িয়েছিলেন তার স্বামী শন। লাল চুলের পর্বত প্রমাণ মানুষটির হাতে বুশমিলস হুইস্কির বোতল। মোটেই না। পার্টির হাসি উপহার দিলেন মিসেস জনস্টন। অনেকেই ইতিমধ্যে এসে পড়েছেন, যান ভেতরে যান। নাথান আছে ঘরে। আমি একটু অ্যানির খোঁজে বেরোচ্ছিলাম, অতিথিদের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে চাই। শন মিসেস জনস্টনকে হাত ধরে বাড়ির দিকে ঘুরিয়ে দিলেন মুখ। ও যেমন আছে তেমন থাকতে দিন, রায় ঘোষণা সুরে বললেন তিনি। হ্যালোউইনের উৎসবে বড়দের নাক গলানো ঠিক হবে না। যে বিষয়টি সম্পর্কে আপনি জানেন না সে নিয়ে চিন্তা করে লাভ কি? ঠিক বললাম কি না? ঠিক ঠিক, সায় দেওয়ার ভঙ্গিতে বললেন মিসেস গ্র্যাডি। আমরা জো আর জ্যাকির কোনো ব্যাপারে নাক গলাতে যাই না, আর ওরা তো পাড়া বেরিয়ে সহি সালামতেই বাড়ি ফিরে আসে। অ্যানির হাত ছেড়ে দিল জ্যাকি। ভাইয়ের গা ঘেঁষে দাঁড়ালো। জ্যাকি ওর দিকে পেছন ফেরা, এই সুযোগে সামনে ঝুঁকে চট করে মাটি থেকে ইটের টুকরাটা তুলে নিল অ্যানি। ইট তোলার সময় দুটো শব্দ কানে এলো ওর, খেলা এবং বাইক। হাতে অস্ত্র নিয়ে ঘুরল অ্যানি, কানাগলিটা আরেকবার দেখতে সত্যি পালাবার কোনো পথ আছে কিনা। ও ডরপুক নয়, তবে মারকুটে স্বভাবেরও নয়। ও সবসময় মারপিট এড়িয়ে চলার চেষ্টা করে, তবে এবারে ভাগ্য ওর সঙ্গে সহায়তা করছে না। কানাগলির পরে একটা দেয়াল শটান হয়ে উঠে গেছে আকাশে। দেয়ালের পরে বিল্ডিং। বেরুবার কোনো রাস্তা নেই ওদিক দিয়ে, কাজেই বেরুতে হবে 2 ট্রাকুলার বাধা অপসারণ করে। ডান হাতে আধলা ইট নিয়েও লড়াই করার জন্য প্রস্তুত হলো। 2 ভাইয়ের উচ্চতা, ওজন, বয়স সবকিছু অ্যানির চেয়ে বেশি, তবে এ লড়াইয়ে যে তার একটাই অস্ত্র আছে তা হলো ওদেরকে ভড়কে দেয়া, এবং সেটাই করতে যাচ্ছে অ্যানি। ওরা যে মুহূর্তে ফিরল ওর দিকে, সঙ্গে সঙ্গে জোর হাঁটুতে প্রচন্ড লাথি বসিয়ে দিল অ্যানি।
আকস্মিক হামলার বিস্ময় এবং ব্যথায় চক্ষু রসগোল্লা হয়ে গেল জোর। হাউমাউ করে কেঁদে উঠে হাঁটু ভেঙে রাস্তায় পড়ে গেল সে। একটা গেল, বাকি আছে আরেকজন। এখন আশ্চর্য শান্ত হয়ে গেছে অ্যানি, একটুও ভয় লাগছে না ওর। জ্যাকির সোলার প্লেক্সাসে আদলাটা দিয়ে মোক্ষম একটা আঘাত করলেই ও অজ্ঞান হয়ে যাবে। সেই ফাঁকে ছুটে পালাবে অ্যানি। পরিকল্পনা মাফিকই কাজ হতো যদি না আকস্মিক পরিবর্তনটা ঘটত। মাত্র 1 সেকেন্ডের মধ্যে সবকিছু কেমন ওলট পালট হয়ে গেল। গলিপথটা অদৃশ্য হয়ে গেল চোখের সামনে থেকে। নিজেকে মাটিতে শুয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলো অ্যানি। পচা পাতা মুখে লাগছে। এক যমজ, অ্যানি চেনে না কোনজন, ওর মুখে হাত চাপা দিয়ে রেখেছে। অপরজন চেপে ধরেছে পায়ের গোড়ালি। তাকে লাথি মারল অ্যানি, লাগলো না। নিষ্ফল আক্রোশে ওর মুখে চেপে ধরা হাতটি নরম তালুতে সজোরে বসিয়ে দিল দাঁত। জ্যাকি! এখন তাকে চিনতে পেরেছে অ্যানি। চিৎকার করে ওর মুখ থেকে সরিয়ে নিল হাত। সঙ্গে সঙ্গে আকাশ ফাটিয়ে চিৎকার দিল অ্যানি। ওর মুখ চেপে ধরো, বলল জো, নইলে শুনে ফেলবে কেউ। জ্যাকির হাত এবারে চেপে ধরলো অ্যানির গলা। ধীরে ধীরে চাপ বাড়তে লাগলো। অ্যানি হাতের আদলাটা দিয়ে প্রচন্ড জোরে মারল জ্যাকির মাথায়। বাম ভুরুর ওপর কপালে লাগলো ইট। 2 ভাগ হয়ে গেল ওখানকার চামড়া। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্ত। রাস্তায় এলিয়ে পড়ল জ্যাকি। লাফ মেরে খাড়া হলো অ্যানি। জোকে ডস দিয়ে এক ছুটে বেরিয়ে এলো কানাগলি থেকে। উড়ে চলল রাস্তা দিয়ে। ওর বিপরীত দিক থেকে একটি পুলিশের গাড়ি আসছিল। ওটাকে বিদ্যুৎ গতিতে পাশ কাটালো সে। 2 মিনিট আগে হলেও পুলিশের গাড়ি দেখলে কৃতজ্ঞ চিত্তে গাড়ির দিকে ছুটে যেত সে, সাহায্য চাইতে। কিন্তু এই মুহূর্তে ওর পলায়ন ছাড়া গতি নেই। শুনতে পেল পেছন থেকে শেরিফ ওকে ডাকছে, থামতে বলছে। জ্যাকি গ্র্যাডিকে অত জোরে মারতে চায়নি অ্যানি। জানে খুব জোরে লেগেছে জ্যাকির, হয়তো এজন্য বড় ধরনের ঝামেলায় পড়ে যাবে সে। তাই ও ডাক শুনেও থামলো না, ছুটতেই লাগলো। তারপর পেভমেন্টে ওর পায়ের আওয়াজ ছাপিয়ে সেই শব্দটা শুনলো, যে আওয়াজটা শোনার ভয় করছিল। জো গ্র্যাডির গলা। আইনের কর্মকর্তাকে চিৎকার করে বলছে তার ভাইকে খুন করেছে অ্যানি। কারাগলিতে ঢোকার পরে শেরিফের মনে হলো সত্যি বুঝি মারা গেছে জ্যাকি। চিত হয়ে পড়ে আছে সে, মুখটা সাদা, মাথা দিয়ে দর দর ধারায় রক্ত ঝরছে। শেরিফ অজ্ঞান কিশোরটির পাশে হাঁটু মুড়ে বসলো। ডান কানের নিচে হাত দিল পালসের জন্য। আছে, জ্যাকির পালস আছে, যদিও দুর্বল, তবুও পালস টের পাওয়া যায়। ফুস করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তোমরা ছেলেরা এখানে কি করছিলে? জোকে জিজ্ঞেস করলো শেরিফ জোনাস। আমরা মেয়েটাকে ম্যাপল স্ট্রিটে দেখতে পাই, বলল জো। হাঁটুতে আঙ্গুল ঘষছে, লাল হয়ে উঠতে শুরু করেছে ক্ষত। আপনি ওর খোঁজ নিতে বলেছিলেন আমাদেরকে, তাই আমরা থামতে বলি। ওর সঙ্গে আর কেউ ছিল? না, ও একা ছিল, ছুটে পালাচ্ছিল, তাই আমরা ওর পিছু নেই, এখানে এসে ধরে ফেলি। তারপর কি হলো? নিজের ইউনিফর্ম জ্যাকেট খুলে জ্যাকির মাথায় বেঁধে দিল শেরিফ, রক্ত বন্ধ করতে। তারপর ও আমার হাঁটুতে লাথি মারে আর জ্যাকির মাথা ফাটিয়ে দেয়। লাল গাল হয়ে গেল জোর। বোধহয় ও ভয় পেয়ে গিয়েছিল। বিড়বিড় করে বলল সে। এজন্যই অমন জোরে চিৎকার করছিল? নাকি কান্না শুরু করে দিল জো। আমি তার কি জানি, আমরা কিছু করিনি। আপনি আমাকে দোষ দিচ্ছেন কেন? জ্যাকিকে ও মেরে ফেলেছে। অজ্ঞান শরীরটা পাজাকোলা করে তুলে নিল শেরিফ। গাড়ির দরজা খোলো, হুকুম করল সে। আর কান্নাকাটি বন্ধ করো। তোমার ভাই মরেনি, তবে ক্ষতস্থানে সেলাই লাগবে। ওকে এক্ষুনি ডাক্তার ব্রাউনের কাছে নিয়ে যেতে হবে। জো শেরিফের হুকুম তামিল করল। শেরিফ তার যমজ ভাইকে পেট্রোল বারের পেছনের আসনে বসিয়ে দিল। শর্মিন্দা হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে থাকলো জো। ভেতরে ঢোকো,
ড্রাইভিং সিটে বসতে বসতে বলল শেরিফ, বাকি কথা পরে শুনবো। আবার রাস্তা হারিয়ে ফেলেছে অ্যানি, যেন দৌড়াবার জন্য দৌড়াচ্ছে। ওর দাঁড়িয়ে পড়া উচিত, রাস্তার হদিশ জেনে ফিরে যাওয়া উচিত নানির কাছে। নানুর কাছে ও নিরাপদে থাকবে, নানু ওর ক্ষতি হতে দেবেন না। মা ঘটনাটা শুনলে কি বলবে? ডনি বা কি বলবে? তারা কি ওকে রিফর্ম স্কুলে পাঠিয়ে দেবে সারা জীবনের জন্য? খোদা, ছুটতে ছুটতেই প্রার্থনা করলো অ্যানি, জ্যাকি গ্র্যাডির যেন কিছু না হয়। ওকে তুমি সুস্থ করে দাও। ও যদি সুস্থ থাকে, শপথ করছি জীবনেও আর এমন কাজ করব না। চোখের সামনে ফুটে উঠল কালো পানির রেখা, স্টিল ওয়াটার লেক। যাক বাবা, অন্তত চেনা কিছু একটা চোখে তো পড়ল। নানির বাড়ি যাবার সময় এই লেকের পাশ দিয়ে গিয়েছিল ওরা, কিন্তু কতক্ষণ আগে? মনে হচ্ছে অনেক বছর। গাড়ির রুট ধরে যদি এগিয়ে যায় অ্যানি, নিশ্চয়ই একসময় বাড়ির রাস্তাটা চিনতে পারবে। উন্মুক্ত মায়া নেকড়ের ডাকের মতো রাতের নৈশব্দ ফালাফাল করে দিল পুলিশের গাড়ির সাইরেন। আসছে এদিকেই। ভয়ানক চমকে উঠেছে অ্যানি। এক লাফে লেকের ধারের কতগুলো ঝাড়ের আড়ালে লুকিয়ে পড়ল। পুলিশের গাড়ির ছাদের উপরের ঘূর্ণায়মান বাতিটি দৃষ্টির বাইরে না যাওয়া পর্যন্ত ওখানেই উবু হয়ে বসে রইল। এক ঝলক বাতাসে ওর মুখের ওপর ঝড়ের একটা ডাল এসে পড়ল। গালে পাতার বাড়ি খেয়ে মনে পড়ে গেল জ্যাকির ওকে গলা টিপে ধরার ভয়ঙ্কর দৃশ্যটি। এখন মাথা ঠান্ডা করে চিন্তা করা দরকার, এসব কি ঘটছে। ওরা অ্যামি সম্পর্কে কি যেন বলছিল। নিখোঁজ সবার ধারণা মারা গেছে এমি। নিশ্চয়ই ঠাট্টা করছিল ওরা, কিন্তু একই রকম বিশ্রী ঠাট্টা। ওরা আসলে অ্যানিকে ভয় দেখাতে চেয়েছিল। ঠিকই বলেছিল অ্যামি, যমজ ভাই দুটো ভয়ানক বাজি। তবে অ্যামিকে ওর খুব অদ্ভুত মনে হয়েছে। ও আর ওর গা ছমছমে খেলাগুলো, অ্যানির আসলে এসবের সঙ্গে জড়িয়ে পড়াই উচিত হয়নি। যত সব ফালতু খেলা। ইটস ওকে। ওর মনের কথা বুঝতে পেরেই যেন কানের কাছে ফিসফিস করলো একটা কণ্ঠ। তোমার যদি মনে না চায়, আমরা আর এই খেলাটা খেলবো না। ঘুরলো অ্যানি। ওর পাশে বসে আছে অ্যামি, মাথাটা একদিকে কাত করে রাখা, তেরছা দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। ঠোঁটে সেই অদ্ভুত মুখ টেপা হাসি। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা এই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন ও আপনার পরিবার, আশেপাশের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে আমাদের এরকম ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবেন। এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।